এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন জবাব চাই বাংলা। আমি কিশলয়। না শুধুমাত্র একটি হামলা, একটি অ্যাটাক এবং তার পাল্টা হামলা নয়, এর পিছনে চলছে অনেক কিছু চলছে যেগুলো আমরা জানতে পারছি না। জবাব চাই বাংলায় জানাবো ইসরায়েলের ভিতরের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা আরো ভয়ঙ্কর হামলা, তারা আরো ভয়ঙ্কর প্ল্যান করেছে। আর অন্যদিকে ইরানের তরফ থেকে ভেতর সম্পূর্ণভাবে প্ল্যান করা হচ্ছে কিভাবে তাদের নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু পরিকাঠামোকে আরো শক্তিশালী করা যায়। দুটো দেশ শক্তিশালী, ইসরায়েল এবং ইরান দুটোই ভারতের বন্ধু, কিন্তু তাদের মধ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে গোটা বিশ্ব জুড়ে একটাই কথা হতে চলেছে কি তৃতীয় বিশ্বযুদ্ধ। সাইরেনের শব্দ সব জায়গায় ইসরায়েল এবং ইরানে। প্রথমে কয়েকটা ছবি দেখাবো, তারপর এমন তথ্য দেব শিউরে উঠবেন শুনলে, কারণ ইসরায়েল এবং ইরান এই প্ল্যান করছে ভিতরে এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। আজকে জবাব চাই বাংলায় আমি কিশলয় সেই সমস্ত তথ্য ব্রেকিং তুলে ধরবো। প্রথমেই এই ছবিগুলো দেখুন। প্রথমেই ইসরায়েলের তরফ থেকে ইরানের ওপর যে হামলা হয়, তাদের এক একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি অর্থাৎ পরমাণু পরিকাঠামোয়। প্রথম ছবি ভিডিও 1, ইরানের তেহরান বিমানবন্দরে বিকট বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের পর গোটা আকাশ জুড়ে যেন আলো। এই আলো কিসের আলো? ডিস্ট্রাকশন, ধ্বংসের আলো। এবং তারপরে এই গোটা আকাশ জুড়ে ধোঁয়া। ভিডিও 1, ইরান তেহরান বিমানবন্দরে বিস্ফোরণ। ভিডিও 4, ইসরায়েলের ড্রোন ধ্বংস করলো ইরান, অর্থাৎ ইরানে ইসরায়েলি ড্রোন, এবং সেই ড্রোন কিভাবে একদম পয়েন্ট আউট করে ইরান ধ্বংস করছে দেখুন। অর্থাৎ কি প্রবল যুদ্ধ চলছে, বোঝার চেষ্টা করুন। প্রবল যুদ্ধের মধ্যে এই এক একটা মুহূর্ত ইতিহাস হয়ে থাকছে। ভিডিও 4, এরপরের ভিডিও 6, হামলা চালালো ইসরায়েল। কিভাবে আকাশ থেকে হঠাৎ করে একটা ব্যালিস্টিক মিসাইল এসে পড়লো এবং কোথায় হামলা চালানো হয়েছে। ইরানের যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি অর্থাৎ পরমাণু পরিকাঠামো, এবং তার সঙ্গে নাতানজ বলে যে পরমাণু পরিকাঠামো, সেখানে হামলা করে ইসরায়েল। অর্থাৎ মাটির নিচে পরমাণু বোমা তৈরি করছিল, পরমাণু অস্ত্র তৈরি করছিল ইরান। সেই জায়গায় একদম টার্গেট করে হামলা চালায় ইসরায়েল এবং ধ্বংস করে নাতানজ পরমাণু পরিকাঠামোর একটা বড় অংশ। ইউরেনিয়াম ছিল এই নাতানজে, মাটির চেয়ে কয়েকশো ফিট নিচে। সেখানে গিয়ে হামলা করেছে ইসরায়েল। পরের ছবিগুলো দেখাবো, পরপর ছবি। ইসরায়েলের ড্রোন একদিকে ধ্বংস করছে ইরান, কিন্তু ড্রোন ধ্বংস করলেও ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইলগুলো, যেগুলো ইসরায়েলের 200টি যুদ্ধ বিমান এসে যে ব্যালিস্টিক মিসাইলগুলো ফায়ার করে, সেগুলোকে আটকাতে পারেনি ইরান। ইরানের একাধিক মিলিটারি সেন্টার, পরমাণু পরিকাঠামো এবং তাদের মিলিটারি অর্থাৎ সামরিক সেনার একদম মাথা, চিফ অফ ডিফেন্স স্টাফ থেকে প্রত্যেকে এই মুহূর্তে ইসরায়েলের হামলায় শেষ হয়েছে। কিন্তু পাল্টা ইরান হামলা করেছে। পাল্টা ইরানের হামলায় ইসরায়েলের ওই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা। ইসরায়েলের ভিডিও 1, পরপর মিসাইল হামলা দেখুন। আমরা দেখেছিলাম ভারত মাটিতে কিভাবে পাকিস্তান চেষ্টা করেছিল, ভারত আটকেছিল। ইসরায়েলের মাটিতেও ইরান চেষ্টা করেছে। ইসরায়েল বেশ কয়েকটি আটকেছে, কিন্তু প্রত্যেকটি আটকাতে পারেনি। বেশ কয়েক জায়গায় মিসাইল হামলা করতে সক্ষম হয়েছে ইরান। ভিডিও 1, একের পর এক মিসাইল হামলা। ইরানের মিসাইল হামলা ইসরায়েলের ওপর, এবং সেই মিসাইলের একের পর এক হামলার ছবি দেখাচ্ছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু, এবং এরপর কি হতে চলেছে, এরপর কি পরমাণু যুদ্ধ দিকে এগোচ্ছে আজকে প্রশ্ন করবো এবং ভয়ঙ্কর তথ্য তুলে ধরবো। ভিডিও 2, তেল আভিভ অত্যন্ত বড় শহর এবং ইসরায়েলের মিলিটারি
ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ সামরিক পরিকাঠামো যে শহরে রয়েছে অত্যন্ত বড় পরিমাণে তেল আভিভে মিসাইল হামলা হয়েছে, মিসাইল হামলা করেছে ইরান, ব্যালিস্টিক মিসাইল, বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের কাছে, ফতে রয়েছে, অন্যান্য মিসাইল রয়েছে। সেই মিসাইলগুলো একের পর এক আকাশ জুড়ে উড়ে এসে ইসরায়েলের ওপর পড়েছে। ইসরায়েলে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং প্রায় 50 জন ইনজিওর্ড। ইসরায়েলের মাটির কথা বলছি। ভিডিও 2, ভিডিও এর পরেরগুলো দেখাবো পরপর। ভিডিও 5, ইসরায়েলের সাইরেনের শব্দ শুনুন এবং দাউ দাউ করে কিভাবে আগুন জ্বলছে একটি বিল্ডিং এ। ইরানের প্রত্যাঘাতে একদিকে ইসরায়েল, একদিকে ইরান, একদিকে মিসাইল, একদিকে ড্রোন, একদিকে ব্যালিস্টিক্স, আরেকদিকে মিসাইল, যে মিসাইলগুলো এসে পড়ছে একের পর এক ইসরায়েলের ওপর। আবার পাল্টা হামলাও চালিয়েছে ইসরায়েলের পর, সেই ছবিগুলো দেখাবো এই মুহূর্তে। ইসরায়েলের সাইরেনের ছবি এবং তার সঙ্গে সঙ্গে সাইরেনের শব্দ এবং তার সঙ্গে সঙ্গে আগুনের ছবি দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের একটি বিল্ডিং। এবং ইসরায়েলে পরমাণু গবেষণা কেন্দ্রে হামলার চেষ্টা করে ইরান, যদিও সেগুলিকে ঠেকাতে সক্ষম হয়েছে ইসরায়েল। ইরানও চেষ্টা করেছিল ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা করবে, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি যে ইসরায়েলের ভেতর কোনো পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা করতে সক্ষম হয়েছে। আকাশেই ঠেকানো গিয়েছে, কিন্তু পাল্টা ইসরায়েল কিন্তু এর আগেই ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে সেখানে ইউরেনিয়াম যেগুলো রাখা ছিল সেগুলো ধ্বংস করেছে বলে দাবি করছে ইসরায়েল। কিন্তু এবার কি একে অপরের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালানো এই দুটি দেশ এবার কি পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়বে? প্রশ্ন থাকছে। ইসরায়েল ভিডিও 8, ভয়ঙ্কর ভিডিও, পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান, কিন্তু যদিও সেই হামলা করতে সক্ষম হয়নি ইরান। ঘর ছেড়ে ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিচ্ছে। দেখুন এই ভিডিও, ভিডিও 9। দর্শকদের জন্য বাংকারের মধ্যে সাধারণ ইসরায়েলিরা রয়েছেন, কথা বলছেন, কেউ গান করছেন, কেউ প্রার্থনা করছেন, কারণ তারা বুঝতে পারছেন সেই সময় এসে গিয়েছে যখন বারবার হয়তো এই বাংকারে আশ্রয় নিতে হতে পারে, কারণ ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। ইরান একদিকে ক্ষেপে আছে, তার কারণ ইরানের প্রত্যেকটি একদম মিলিটারির মাথা যাদের বলা হয় চিফ অফ ডিফেন্স স্টাফ, কিংবা ইরানের যে রিভলিউশনারি আর্মি বা ইসলামিক রিভলিউশনারি আর্মি বা ইসলামিক রিভলিউশনারি গার্ড, তাদের মাথা সে তাদেরকে খতম করেছে, তাদেরকে এক প্রকার নিশানা করে তারা এই মুহূর্তে নেই, তাদের মৃত্যু হয়েছে ইসরায়েলের হানায়। অন্যদিকে ইসরায়েলিরা এই মুহূর্তে বাংকারে আশ্রয় নিয়েছে। এবার দেখুন ইসরায়েলের 13 নম্বর ভিডিও। ইসরায়েলের অত্যাধুনিক বায়ুসেনার বিমানগুলি কিভাবে ইরানের দিকে হানা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আকাশে উড়ছে। F-35 রয়েছে ইসরায়েলের কাছে, অত্যন্ত আধুনিক F-35, যদিও আবার ভবিষ্যতে এই F-35কে কি ধ্বংস করতে পারবে ইরান, কারণ ইরানও নিজেদের এয়ার ডিফেন্স তৈরি করছে, সেই নিয়েও বিরাট বড় তথ্য আসবে আর একটু পরেই। ইসরায়েলে মিসাইল হামলা করেছে ইরান, বিরাট বড় একটি জায়গায় আগুনের ছবি দেখা যাচ্ছে। ইরানের পরমাণু গবেষণা নিয়ে ইসরায়েলের ভয়ঙ্কর আপত্তি, তার কারণ হামাস, হিজবুল্লাহ, হাউথি এই 3টে জঙ্গি সংগঠনকে নাকি ইরান সাহায্য করে বলে ইসরায়েল দাবি করে। তাই জন্য ইসরায়েল বলে যদি ইরান পরমাণু বোমা তৈরি করে তাহলে ইসরায়েলের উপর সরাসরি হামলা করবে। পরমাণু বোমা তৈরি করার জন্য 90% ইউরেনিয়ামকে পিউরিফাই করতে হয়। ইরান ইতিমধ্যেই 60% করে ফেলেছে বলে খবর, অর্থাৎ আর 30% এগিয়ে যদি যায় ইরান, তাহলে ইসরায়েলের সেই ভয় সত্যি হবে। এবং ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন ইরান যদি পরমাণু বোমা তৈরি করে তাহলে ভয়ঙ্কর পদক্ষেপ নেবে আমেরিকা। বারবার ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন এবং এই মুহূর্তেও কথা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে যে তোমরা পরমাণু বোমা বানাতে পারবে না। ইরানকে বলে দিয়েছে আমেরিকা, ইসরায়েল বলেছে পরমাণু বোমা ওরা বানাচ্ছে বলে আমরা হামলা করছি। এবার কোথায় কোথায় হামলা হচ্ছে একবার আমরা ম্যাপ গ্রাফিক্স দেখবো এবং তারপর যাবো আজকের হাই ভোল্টেজ আলোচনায়, যেখানে প্রশ্ন করব ভারতের কি ভূমিকা, ভারত কি করবে এবং তার সঙ্গে সম্পূর্ণ স্কেলে পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছি কি আমরা। এই মুহূর্তে দেখাচ্ছি কোথায় কোথায় হামলা চালিয়েছে ইসরায়েল, শনাক্তকরণ র্যাডার, ভূমি থেকে আকাশ এবং আর কোন কোন জায়গায় লঞ্চ এবং মিসাইল লঞ্চারে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের যে জায়গাগুলো হামলা চালানো হয়েছে দেখুন, বাঁদিকে ইসরায়েল থেকে যুদ্ধ বিমান উড়ে গিয়েছে প্রায় 200টি, এবং ইরানের ওপর সেই যুদ্ধ বিমান থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে, এবং ইসরায়েলের মাটি থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ইরানের মাটিতে ড্রোন প্লান্ট করে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই ড্রোনগুলো আকাশে উড়ে ইরানের বিভিন্ন মিলিটারি ইনস্টলেশন অর্থাৎ সামরিক ক্ষেত্রে হামলা চালিয়েছে। এবং এবার পাল্টা কি হয়েছে? ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। যদিও ইরানের এই মুহূর্তে যে অস্ত্রের ক্যাপাবিলিটি অনেকটা কমে গিয়েছে, কিন্তু ইরান হামলা চালাচ্ছে সেই জায়গাগুলো আমরা দেখাবো ম্যাপ গ্রাফিক্সের মাধ্যমে। তার আগে আমরা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, এবং বড় বড় কয়েকটা ব্রেকিং আসছে আমাদের কাছে, এবং এই F-35 যুদ্ধ বিমান নিয়ে বড় ব্রেকিং আসছে, আমি সেইগুলো যাব। তবে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আমার সঙ্গে রয়েছেন কর্নেল কুনাল ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন নিশীথ কুমার দাস, কর্নেল কুনাল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা, নিশীথ কুমার দাস বিজ্ঞানী, ভাবা রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন বিজ্ঞানী, তারা রয়েছেন আমার সঙ্গে। মৈনাক পতিতুণ্ড থাকবেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য থাকবেন, প্রাক্তন সেনাকর্তা। আমি নিশীথ বাবুকে দিয়ে শুরু করবো। স্যার, আমার একটা সোজাসুজি প্রশ্ন। নাতানস বলেছে নিউক্লিয়ার ইউরেনিয়াম ফ্যাসিলিটি, ওখানে বলা হচ্ছে ইউরেনিয়াম রিসোর্স ফ্যাসিলিটি, ওখানটা ইসরায়েল হামলা চালিয়েছে। ইরান বলছে এখনো পর্যন্ত কোনো রেডিয়েশন নেই। ইসরায়েল বলছে একটা বড় অংশ আমরা ধ্বংস করে দিয়েছি। যদি ইউরেনিয়াম ওখানে থাকে এবং ধ্বংস হয়ে থাকে, তাহলে রেডিয়েশনের আশঙ্কা বাড়ছে এবং এর ফলে যুদ্ধ আরও তীব্র হবে, কারণ ইরান আবার হামলা করতে পারে। কি মনে করছেন স্যার, বলুন। দেখুন, ইউরেনিয়াম যখন কোনো প্রজেক্টাইল পার্টিকেল হিট করে, তখন ইউরেনিয়াম 235 যদি ওটা নিউক্লিয়ার ওয়েপন্সের জন্য স্টক পাইল করা হয়, জমা করা হয়, তাহলে ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 থাকার কথা। এখন সেই রিজার্ভসটাকে যদি ধ্বংস করা হয় বা কোনো প্রজেক্টাইল দিয়ে আঘাত করা হয়, তাহলে সেখান থেকে যেগুলো তৈরি হতে পারে অনেক ছোট ছোট পার্টিকেল ওখান থেকে নির্গত হয়। তার সঙ্গে আসে হিউজ পরিমাণ এনার্জি, নিউট্রন, সোয়ার্মস অফ নিউট্রনস, মানে ঝাঁকে ঝাঁকে নিউট্রন, এবং রেডিয়েশন। আর ইউরেনিয়াম 235-এর বিশেষত্ব হলো এটা যেহেতু পারমাণবিক বিভাজক, মানে ফিসাইল মেটেরিয়াল আমরা বলি, পরমাণু বিভাজিত হতে পারে। সুতরাং এইটাকে যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন একাধিক নিউট্রন নির্গত হয় এবং অনেক ছোট ছোট ফিসাইল মেটেরিয়াল যেগুলো আবার বিভাজিত হতে পারে সেখান থেকে ছিটকে পড়ে। এই নিউট্রনগুলো যেগুলো নির্গত হলো, সেগুলো আবার ছোট ছোট ওই পার্টিকেলকে আবার ধাক্কা মারে, আবার দুটো তিনটে করে খণ্ড। মানে একদম সাধারণ ভাষায় স্যার, একদম যারা দর্শক, এটা বাড়ছে, মানে আস্তে আস্তে ডিস্ট্রাকশন বা ধ্বংসলীলাটা বাড়বে একবার হিট হওয়ার পর, শৃঙ্খলাকারে বাড়ে, মানে চেইন সিস্টেমে বাড়তে থাকে। এবং এর ফলে যেটা হয়, এই ইউরেনিয়ামকে হিট করলে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম 239 এগুলো পুরোপুরি শেষ হয়ে যায় না, কিছুটা থাকে যেটাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভ ডেব্রিস। সেই রেডিও অ্যাক্টিভ ডেব্রিসটাকে আবার সংরক্ষণ বা আলাদা ব্যবস্থা আছে। কিন্তু বিষয় হলো যে এই প্রসেসের মধ্যে যেগুলো আসে, যেমন ধরুন একটা বলি সিজিয়াম 137, একটা আসে ধরুন ক্রিপ্টন 85, 88 এবং জেনন 133। না স্যার, এত টেকনিক্যালি আমরা যারা না বুঝি তাদেরকে আপনি যদি একদম সহজভাবে বলেন যে ওই জায়গায় আঘাত করার পরে ওখানে একটা ভয়ঙ্কর রেডিয়েশন হতে পারে, কি ভয়ঙ্কর রেডিয়েশন হতে পারে, এবং এর ডিভাস্টেশনটা এবং এর ধ্বংসস্তূপটা সাধারণ ওয়েপন্সের থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি। কয়েক মিলিয়ন গুণ বেশি, ডিরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি। কারণ হচ্ছে ও যেখানে আঘাত করছে সেখানে ওই নিউট্রন এবং রেডিয়েশনের এফেক্টে বিল্ডিংগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। যেমন কোবাল্ট থাকলে কোবাল্ট 60 হয়ে যাবে, সোডিয়াম থাকলে সোডিয়াম 24 হয়ে যাবে, মানে আশপাশের বিল্ডিংগুলো তেজস্ক্রিয় হয়ে যাবে, এবং কার্বন থাকলে কার্বন 14 হয়ে যাবে, যেগুলো অল রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস।
ভয়ঙ্কর, যার জন্য কোনো একটা নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করা মানে এটা হচ্ছে আলটিমেট রিসর্ট, মানে শেষ, এবং কোনো রাষ্ট্রই সেটা করতে চায় না বা করে না। বেশ, এই প্রসঙ্গে আমি যেটা বলি, ইদানিং দেখবেন এই দুটো যুদ্ধ দেখলাম, একটা চলছে, সেখানে নিউক্লিয়ার শক্তির একটা ভয় দেখানো হতো, উল্লেখ করা হতো যুদ্ধের জন্য, ব্ল্যাকমেল, স্নায়ু চাপটা বাড়ানোর জন্য বিরোধী শক্তির, এবং বিরোধী শক্তি সেটা কি করে, ওকে প্রভোগ করা হলো এবং সে তখন খুঁজে খুঁজে ওই নিউক্লিয়ার ইনস্টলেশনেতে আঘাত করে ফার্স্ট, যাতে সব থেকে বেশি ক্ষতিটা আটকানো যায়। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে এখন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে এনপিটি আছে, নন প্রলিফারেশন ট্রিটি, স্যার এই দ্বিতীয় অংশে আসার আগে আমার কানে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আমার পিসিআর থেকে বলা হচ্ছে একটা বড় ব্রেকিং নিউজ। ইসরায়েলের F-35 যুদ্ধবিমান যেগুলো গিয়েছিল, সেই যুদ্ধবিমানের বেশ কয়েকটি ধ্বংস করেছে ইরান বলে খবর পাওয়া যাচ্ছে। পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের দামামা ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ধ্বংস, দুটো যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে বলা হচ্ছে 4টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। অর্থাৎ আমেরিকার F-35 যুদ্ধবিমান ধ্বংস করলো ইরান। আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান, সেই কথা বলা হচ্ছে। 200টি যুদ্ধবিমান অংশ নেয় এই যে গোটা প্রক্রিয়া চলেছিল গতকাল, তার আগের দিন 200টি যুদ্ধবিমানের মধ্যে 2টি কি 4টি ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে। এর আগে আমরা দেখেছিলাম এই F-35 যুদ্ধবিমান নিয়ে অনেক কথা হয়েছে, এর আগে ভারত যখন প্রত্যাঘাত করেছিল তখনও কথা হয়েছে, এবার দেখা যাচ্ছে আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। স্যার আপনার কাছে আসার আগে আমি একবার যাব, আমার সঙ্গে কর্নেল কুনাল ভট্টাচার্য রয়েছেন, আমি আপনার কাছে আবার ফিরছি। স্যার এই মুহূর্তে বড় খবর কর্নেল, আমার কথা হচ্ছে যে আমেরিকা সাহায্য করছে ইসরায়েলকে, বলেছে আমরা সম্পূর্ণভাবে তোমার পাশে আছি, সব অস্ত্র দেবো, সব কিছু দেবো, এবং ইসরায়েলের যুক্তি আছে যে আমাদের বিরুদ্ধে হামাস, হাউতি, হিজবুল্লাহ এদেরকে পাঠিয়ে হামলা করার চেষ্টা করেছে ইরান, তাই আমরা প্রত্যাঘাত করছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যতটা ইজি ভাবা হয়েছিল যে গিয়ে হামলা করে চলে আসবো, পাল্টা প্রত্যাঘাত হবে না, অতটা ইজি হচ্ছে না স্যার। ইরান কিন্তু করছে পাল্টা প্রত্যাঘাত, মিসাইল ছুটছে, ধ্বংস করছে F-35। বলুন স্যার। এই আমাদের F-35 হচ্ছে এখন আমেরিকার লেটেস্ট ওয়েপন, F-16-এর পরে। এখন আমি জানি না, তুমি যখন বলছো এর যে 4খানা এয়ারক্রাফট ধ্বংস করেছে, এটা আমেরিকান শক্তির একটা চ্যালেঞ্জ, কারণ ইসরায়েল অবভিয়াসলি আমেরিকান ওয়েপন্স সিস্টেমই ব্যবহার করছে এবং তাদের প্রোটেকশানও এই যে আয়রন ডোম ইত্যাদি যেটা ছিল তেল আভিভের ওপরে, সেটা ফাংশনাল হয়নি, কারণ 6খানা মিসাইল আমি শুনছি যে তেল আভিভের ওপর পড়েছে, এবং আমি ইন্টারনেটে যা ছবি দেখলাম ডিস্ট্রাকশানটা অনেক হয়েছে, এবং তার ফলে আমার আমেরিকান যুদ্ধের ওয়েপন সিস্টেমের সম্পর্কে যথেষ্ট সন্দেহ দেখা দিচ্ছে, এবং বোথ অ্যাটাকিং এয়ারক্রাফট হিসেবে এবং তাদের এই যে আয়রন ডোমের অ্যান্টি মিসাইল বা অ্যান্টি এয়ারক্রাফট বা ড্রোন অ্যাট্যাক যেটা করা হচ্ছে, ইরান করছে, সেটাও যথেষ্টভাবে প্রোটেকশন দিতে পারছে না ইসরায়েলকে। আমাদের যে ইসরায়েল আর্মি সম্পর্কে যে বিশাল একটা ধারণা ছিল, সেটা অবশ্যই একটু আঘাত করছে, যে হয়তো যতটা আমরা ভেবেছিলাম ইসরায়েল শক্তিশালী, ততটা আমার মনে হচ্ছে নয়, কারণ ওয়েপন সিস্টেম ওদের ফেল করছে, এবং এতটা ইভেন আমি দেখছিলাম যে ইসরায়েলের নিউক্লিয়ার যে স্টোর আছে সেখানেও ইরান নাকি চেষ্টা করেছে। সুতরাং তার ফলে আমার মনে হচ্ছে আমেরিকান ওয়েপন সিস্টেম সম্পর্কে আমার একটু সন্দেহ দেখা দিচ্ছে। আমেরিকান ওয়েপন নিয়ে আপনি সন্দেহ করছেন স্যার, আমার কথা হচ্ছে আমেরিকা যখন পাকিস্তান এবং ভারতের সেই পরিস্থিতি তৈরি হয়, ভারত প্রত্যাঘাত করে, আমেরিকা অনেক প্রশ্ন তুলেছিল, একদম সরাসরি না হলেও এজেন্সির মাধ্যমে প্রশ্ন তুলেছিল ভারতের শক্তি নিয়ে, ভারতের বিমান নিয়ে। এখন তাদের প্লেন একের পর এক যদি ইসরায়েল, ইরানের মতো দেশ টপ করে ফেলে দেয়, তাহলে আমেরিকার এই মুহূর্তে কিন্তু তাদের কতটা এফেক্টিভ। চায়না নিয়ে তো প্রশ্ন উঠেই গেছে স্যার, আমরা দেখেছি ওদের মিসাইলগুলো একদম টপ করে পড়েছে, যে ভারতে একটাও ফাটেনি। এবার আমেরিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং ভারতের শক্তি কতটা শক্তিশালী ছিল সেই সময়। এয়ারডোম, আমাদের যে এয়ারডোম, এয়ার ডিফেন্স সিস্টেম, একটা জায়গায় আঘাত হতে দেয়নি,
কিন্তু ইসরায়েলে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় কিন্তু ইতিমধ্যেই আঘাত হয়েছে। আমি যাব, আমার সঙ্গে রয়েছেন কর্নেল লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজছে অনেকে বলছেন, কারণ একদম সরাসরি যেখানে নিউক্লিয়ার, আমি কথা বলছিলাম আমাদের সঙ্গে বিজ্ঞানী রয়েছেন, স্যারের সঙ্গে কথা বলছিলাম, একদম যেখানে নিউক্লিয়ার অস্ত্র তৈরি হওয়ার কথা, ইউরেনিয়াম সেন্টার, সেইখানে অ্যাটাক হয়েছে। এরপর পাল্টা প্রত্যাঘাত ইরান শুরু করেছে। এবার কি বিশ্ব দুটো ভাগে ভাগ হচ্ছে, ইসলামিক ওয়ার্ল্ড এবং তার পাল্টা? কি বলবেন স্যার, কি হতে পারে, পসিবিলিটিস কি? তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতো আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে, বলুন স্যার। দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কোয়াইট এ, যাকে বলে না, সেভার অ্যাটলিক। এরকম একটা যেরকম স্কার্মিশ হচ্ছে ইসরায়েল আর ইরানের আকাশের মধ্যে, এটার থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ, এর মধ্যে ওদের 20টা কি 25টা লেয়ার আছে। সে এক একটা লেয়ার ক্রস করলে তবেই উইল রিচ দ্য থ্রেশহোল্ড লেভেল। এখন ব্যাপার হচ্ছে যুদ্ধক্ষেত্রে দুজনেরই একটু লস থাকবে। আপনি F-35 ফাইটার্সের কথা বললেন, শুধু তাই নয়, আরো একটা কথা মনে রাখবেন, ইসরায়েলি পাইলটস, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস পাইলটস আর কনসিডার্ড in that American Pentagon theory, their 1.6 American pilots is equivalent to 1 Israeli pilot. মানে ওদের পাইলটসরা বেশি দক্ষ, তাতেও ওদেরও ক্যাজুয়ালিটি হয়েছে। আর ইসরায়েল যারা জানেন 48 হোক বা 73 হোক, 67 এতটা সারপ্রাইজ হয়নি, বিকজ they took the initiative. তো ইনিশিয়াল রিভার্সেস একটু হয়, তারপরে ওয়ান্স ইট ইজ স্টেবিলাইজ, আর যখন দুজনে কনফ্লিক্ট হয় তখন দিস সর্ট অফ ক্যাজুয়ালিটি ইজ অলওয়েজ দেয়ার। তো ওয়ান আপম্যানশিপ, আমরা চিৎকার করবো আমাদের কিচ্ছু ক্ষতি হয়নি, ওদের সব চলে গেছে, করাচি বোম করে চলে এলাম, এটা সম্ভব না। দ্যাট ইজ নট পার্ট অফ দ্য ওয়ারফেয়ার। তো কাজেই, আর দ্বিতীয় কথা আপনি আমায় জিজ্ঞেস করলেন যে আমরা কতটা এগুলাম না, এর মধ্যে ডিপ্লোমেসি আছে। আমাদের যেমন প্রধানমন্ত্রী D&D থিওরিতে, যেটা বলে ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি, উনি সব স্কার্মিশেই ওনাকে ইনফ্যাক্ট ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ওনাকে ফোনও করেছিলেন, করে ব্রিফ করেছেন যে কেন ওদের অ্যাটাক করতে হতো। ইসরায়েল, একটা কথা মনে রাখবেন, একটা ছোট্ট পাতলা দেশ ইসরায়েল, তার ওয়েস্ট ব্যাংকের দিকে আছে আপনার জর্ডান, গোলান হাইটস এর দিকে আছে সিরিয়া, এদিকে চাইনার দিকে ইজিপ্ট দেশটা একটু ঠান্ডা হয়ে গেছে। কাজে দে ক্যান নট, ওদের থ্রেট অ্যানালিসিস অল দ্য টাইম রিয়েল স্কেলে হচ্ছে। যেমন এক বক্তা একটু আগে বলছিলেন যে কিছুদিন আগে মানে অ্যাবাউট 44 years ব্যাক, ইন 1981-এ ওরা ইরাকে বাগদাদের কাছে ঢুকে ইরাককে একদম মুড়িয়ে দিয়েছিল। It was not a nuclear facility, it was a nuclear facility in the making. তেমনি ওরা নিজেদের থ্রেট অ্যানালিসিসটা সব সময় করে, রিয়েল টাইমে করে, তাতে আমেরিকান সম্মতি দিলেও বা না দিলেও, এখানে তো আমেরিকানের সম্মতি আছে। আমেরিকার স্টেটেড এনিমি ইরান, লাইক নর্থ কোরিয়া। কাজেই ওরা গিয়ে প্রিএমপ্টিভ অ্যাটাক করেছে। বাট ইরানও আবার স্যার, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি জানতাম এটা হবে, কিন্তু আমেরিকা অ্যাটাকের অংশ ছিল না। তিনি একদিকে বলছেন যে আমাকে বলা হয়েছিল যেটা হতে চলেছে, কিন্তু আবার তিনি বলছেন না যে আমেরিকা সাহায্য করেছে বা কোনোভাবে অংশ রয়েছে, অর্থাৎ দূরত্ব বজায় রাখছেন, আবার বলছেন যে হ্যাঁ আমেরিকা জানে যেটা হতে চলেছে। এইটাই তো পলিটিক্স, এইটাই তো ডিপ্লোমেসি, এইটাই তো মানে আমি কতটা এগুবো কতটা না এগুবো। যেমন আমাদের প্রধানমন্ত্রী দুজনকেই বলেছে, দুজনের সঙ্গে নিশ্চয়ই, বিকজ আমাদের সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো, উই আর ক্লোজ টু তেহরান অ্যাজ ওয়েল অ্যাজ তেল আভিভ, দুটো টিতে ঝগড়া হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কি, ওগুলো তো হতেই থাকে। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প যেটা করার সেটা করেছে। ডোনাল্ড ট্রাম্প তো একটু ফ্ল্যামবয়েন্ট আছেনি, ও যদি করেন 2 উনি দেখাবেন 10। যেমন উনি দেখিয়েছেন না, আপনারাই বলছিলেন, মানে ভারত পাকিস্তানের যে সিন্দুর হলো,
সেটাকে উনি থামিয়েছেন, উনি বলেছেন এবার তোরা দুজনেই বন্ধ কর। ঠিক, সেটা হাস্যকর ছিল স্যার। একটু হোল্ড করতে বলবো স্যার, আমার কাছে আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসে জবাব চায় বাংলায়। মোসাদ নতুন ছবি রিলিজ করলো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ঘরে ঢুকে হামলা করেছে ইসরায়েল, নতুন ছবি প্রকাশ করেছে মোসাদ। সেই ছবি দেখে তারা দেখাচ্ছে কোথায় কোথায় ইরানের ভেতর প্রবেশ করে তারা হামলা চালিয়েছে। নতুন ছবি প্রকাশ করেছে মোসাদ এবং আরো ভয় ধরাচ্ছে ইরানকে। ইরান কোথায় কোথায় এই মুহূর্তে মোসাদ সেই ছবিগুলো প্রকাশ করেছে যে কিভাবে একদম ইরানের ভেতর বিভিন্ন লোকেশনে মোসাদ ঢুকে মোসাদের এজেন্টরা তারা হামলার ব্যবস্থা করেছে, সেগুলো প্রকাশ করেছে মোসাদ। মোসাদের প্রকাশিত ভিডিও, মোসাদ কিভাবে অ্যাটাক করেছে ইরানের মাটি থেকে ইরানের উপর অ্যাটাক করেছে সেই ছবি তুলে ধরেছে মোসাদ। হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মোসাদ জানাচ্ছে যে তাদের আরও এজেন্টরা উপস্থিত রয়েছে এই মুহূর্তে ইরানের বিভিন্ন জায়গায়। ইরান যদি হামলা চালায় তাহলে মোসাদের এজেন্টরা আবার পাল্টা প্রত্যাঘাত করবে, আবার হামলা করবে, এমনটাই মোসাদের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইরানের কোথাও যেন ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইরানের ভেতর যে এতগুলো মিলিটারি অফিসার মারা গিয়েছে, একদম মিলিটারির মাথা মারা গিয়েছে, এবার কারা? মোসাদের এজেন্টরা কোথায় বসে আছে? মিলিটারির ভেতর বসে নেই তো? প্রশ্ন থাকছে ইরানে এই মুহূর্তে, সেই প্রশ্নই আসছে। আমি ফিরবো আলোচনা এই মুহূর্তে, আমি যাব সরাসরি মৈনাক পুততুণ্ড আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক বাবু, রিপাবলিক বাংলায়। আমার আজকের প্রশ্ন জবাব চাই বাংলায়, যে ভারতের ক্ষেত্রে এই দুই দেশই বন্ধু দেশ। আমরা দেখেছি পাকিস্তানের সেই সিচুয়েশন তৈরি হয়েছিল, অপারেশন সিন্দুর হচ্ছিল, ইসরায়েল একদম নিঃশর্ত সমর্থন দেয়। অন্যদিকে ইরানও সবসময় সব ওয়েদারে ভারতের বন্ধু থেকেছে। এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের পরিস্থিতিতে ভারত একদম নিউট্রাল স্ট্যান্স রাখছে, দুই দেশকেই বলছে আপনারা কন্ট্রোল করুন। কিন্তু এই যুদ্ধ যদি বাড়ে, আরো ভয়ঙ্কর রূপ নেয়, তারপর ভারত কোন দিকে যেতে বাধ্য হবে বা আদৌ যাবে না অন্য কোনো পদক্ষেপ নেবে? বলুন স্যার। ভারতের সাথে দুটো দেশেরই সম্পর্ক ভালো আছে, যেটা আপনি বললেন, এবং যেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের যে স্টেটমেন্টটা বেরিয়েছে সেই স্টেটমেন্টেও এই কথাটা পরিষ্কার বলা হয়েছে যে দুটো দেশে আমাদের বন্ধু রাষ্ট্র। এখন যদি যুদ্ধটা প্রোট্রাক্টেড ওয়ারফেয়ারের দিকে যায়, ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেটাকে আমরা রাজনৈতিক এবং কূটনৈতিক ভালো সম্পর্ক বলতে পারি। অন্যদিকে ইরানের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ চাবাহার পোর্ট রয়েছে ইরানে, আমাদের ইন্ডিয়ার সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে এবং সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদিও 2019-এ ইরানের উপর অনেক স্যাংশন আসার পর থেকে আমরা ডাইরেক্টলি ক্রুড অয়েল ইরান থেকে আর নিচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও এই যুদ্ধের ফলে স্ট্রেট অফ হরমুজ যদি সেই জায়গাটার ক্রুডের যে সাপ্লাই, ক্রুড অয়েল, সেটা যদি ব্যাহত হয়, তাহলে ভারতের 80% অয়েল সাপ্লাই আসে কিন্তু এই এলাকাটার থেকে। কাজে আমাদেরকে নিজেদের যে সিকিউরিটি এবং আমাদের যে এনার্জি সিকিউরিটি, এটা আমাদেরকে সবার আগে নিশ্চিত করতে হবে। তার জন্য যখন যুদ্ধের যে পরিস্থিতিতে যে দেশের সাথে আমাদের যেরকম আচরণ করা উচিত, আমাদের কিন্তু সেইটাই করতে হবে। এটা খুব ম্যাচিওর ডিপ্লোমেসির একটা জায়গা। এখানে কোনো পক্ষ বেছে নেওয়া ভারতের পক্ষে উচিত হবে না, সেটা ভারতের পক্ষে সম্ভব না। পক্ষ বেছে নেওয়া সম্ভব নয় মৈনাক বাবু। আমার কথা হচ্ছে ইসরায়েল হুমকি দিচ্ছে যে মোসাদ এখনো বসে আছে ইরানের ভেতর। ইরান বলছে আমরা কিন্তু একদম ভয়ঙ্কর একটা প্রত্যাঘাত করব, ইসরায়েল একদম সারা জীবনের মতো শিক্ষা পেয়ে যাবে। এই পরিস্থিতিতে নিউক্লিয়ার পরিকাঠামোয় আঘাত আসছে এবং তারপর রেডিয়েশন যদি হয়, নিউক্লিয়ার অস্ত্র যদি ব্যবহার করা হয়, তাহলে ভারতের, আমি নিউট্রাল স্ট্যান্সেই বলছি, ভারতের পদক্ষেপটা কি হবে? ভয়ঙ্কর যুদ্ধ লাগলে ভারত কি পদক্ষেপ নেবে বলে এই মুহূর্তে এক্সপার্টরা মনে করছেন স্যার? প্রথমত আমার মনে হয় যে নিউক্লিয়ার এসকালেশনের যে ভয়টা ইরান দেখাচ্ছে, এরকম ভয় ইরান বহুকাল ধরে দেখিয়ে চলেছে ইসরায়েলকে, বা এই রিজিয়নে নিজের প্রভাবটাকে বজায় রাখার জন্য দেখিয়ে চলেছে। কোনো নিউক্লিয়ার এসকালেশন এক্ষেত্রে হবে বলে আমার মনে হয় না, কারণ নিউক্লিয়ার এসকালেশন যদি হয় তাহলে ইরান আলটিমেটলি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও ইরানের ব্যালিস্টিক মিসাইলস রয়েছে, ইরানের ইনফ্যাক্ট মিসাইলের স্টক পাইল গোটা মিডল ইস্টের মধ্যে বোধহয় অন্যতম সব থেকে ভালো। ইরানের এখন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চলে এসছে, এই সবকিছু আমি মানছি। তারপরেও ইরানের যে নিউক্লিয়ার গবেষণার যে ডেভেলপমেন্ট, এনরিচিং ইউরেনিয়াম, সেটা যে ডেভেলপমেন্ট, সেটা এখনো অন্যান্য নিউক্লিয়ার ওয়েপন ধারী দেশের তুলনায়, বা ইসরায়েল যদি আনঅফিসিয়ালি, ইসরায়েলের তুলনাতে অনেক পিছিয়ে রয়েছে। কাজেই নিউক্লিয়ার রিটালিয়েশনের ভয় দেখানো এটা ইরানের একটা ট্যাকটিক্যাল একটা স্টেপ মাত্র, এর বেশি কিছু আমার মনে হয় না। কাজেই ভারতের এই চয়েসটা নেওয়ার জায়গা আসবে বলে আমার মনে হয় না। বেশ, মৈনাক বাবুর সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, আমি আসবো আলোচনায়, কিন্তু ব্রেকিং নিউজ নিতে হবে। যুদ্ধর ব্রেকিং এই মুহূর্তে, ওয়ার ব্রেকিং, জবাব চায় বাংলায়। আবারও
আবারও ইরানকে হুঁশিয়ারি দিল ইসরায়েল, আবারও নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলের তরফ থেকে। এই মুহূর্তে বিগ ব্রেকিং জবাব চায় বাংলায়, ইরানকে হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান যদি ফের একটাও মিসাইল ছোড়ে পুড়ে ছাই হয়ে যাবে তেহরান, হুঙ্কার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরান গতকাল রাত থেকে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর। এবার ইসরায়েলের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি আর একটা মিসাইল হামলা হয় ইসরায়েলের ওপর, ইরান যদি করে, তাহলে তেহরান শহরটিকে পুড়ে ছাই করে দেওয়া হবে। এমনটাই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, আমরা এর আগে দেখেছিলাম বেঞ্জামিন নেতানিয়াহু এক কথা বলেছিলেন। ফিরবো আলোচনায়। আমি আরও একবার নিশীথ বাবুর কাছে যাব। নিশীথ বাবু, একদম সহজ ভাষায়, আমি মানে একদম টেকনিক্যালিটি সাধারণ দর্শক বা আমরা কেউই বুঝবো না, কিন্তু সহজ ভাষায় এই ট্রেন্ডটা কেন? নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা পরমাণু অস্ত্র যেখানে থাকে সেই জায়গাটায় গিয়ে আঘাত করা, এটা কি এই কারণে যে আর এই নতুন বিশ্বে, নতুন সিস্টেমে কেউ কাউকে বলবে আমার কিন্তু পরমাণু বোমা আছে, আমি যা করবো তোরা কিছু বলতে পারবি না, এইটা বন্ধ করতে হবে, পরমাণু ব্ল্যাকমেল চলবে না, একদম পরমাণু যেখানে রেখেছে ওখানেই গিয়ে মারবো, এই ট্রেন্ডটা কি তৈরি হচ্ছে বলে মনে করছেন স্যার? বলুন না। এই প্রসঙ্গে বলি, আমাদের যেটা এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, এটা ফুল ফর্ম হচ্ছে ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। তার মানেটা হচ্ছে যে যেসব দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নেই, তারা নিউক্লিয়ার ওয়েপন্স অন্য কোনো দেশের থেকে সংগ্রহ করতে পারবে না। আমি মোদ্দা 4টে পয়েন্ট বলি। যাদের আছে, ইউএস, রাশিয়া, ইউকে, ফ্রান্স, এরকম দেশগুলো, ভারত, অন্যান্য দেশকে এই ব্যাপারে সাহায্য করবে না বা এক্সপোর্ট করবে না। 3 নম্বর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি উৎপাদনের জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার হবে শুধুমাত্র সিভিলিয়ান পারপাসে, ওয়েপন্স, নিউক্লিয়ার ওয়েপন্সের জন্য নয়। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেসব নিউক্লিয়ার ওয়েপন্স শক্তিধর দেশগুলো আছে, তারা ক্রমশ উইথ টাইম ওরা ওগুলোকে ডিসআর্মামেন্ট, ওরা কথাটা বলছে, মানে আস্তে আস্তে সম্ভার কমাবার চেষ্টা করবে। এই 4টে পয়েন্টের ওপরে এই ট্রিটিটা দাঁড়িয়ে আছে। এখন বিষয়টা হচ্ছে এছাড়াও নানাভাবে হচ্ছে, যেভাবে পাকিস্তান পেয়েছিল বা যেভাবে অন্যান্য দেশ পাচ্ছে। এখন এটা হচ্ছে, দেখুন, এই হিরোশিমায় যখন আঘাতটা হয়েছিল, তা আমি একটুখানি উদাহরণটা বলি। ওটা ছিল 15 কিলোটন অফ টিএনটি। টিএনটি হচ্ছে টাইনাইট্রোটলিন, ওটা কেমিক্যাল এক্সপ্লোসিভের এনার্জি ইকুইভ্যালেন্ট ধরা হয়, স্ট্যান্ডার্ড। তো এখন যেগুলো এই যে শক্তিধর দেশগুলোর কাছে আছে 100 থেকে 1000 কিলোটন, অলমোস্ট মিলিয়ন অফ টিএনটি। আরেকটু সোজা করে বলি, 1 টিএনটি মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনার 4.12 to 10 to the power 9 জুল, এতটা শক্তি নির্গত হয়। তো বুঝতেই পারছেন 10 to the power 13, 10 to the power 14 অর্ডারের যদি শক্তি নির্গত হয়, তাহলে তার ডিভাস্টেশনটা কীরকম হতে, ক্ষতিটা কীরকম হতে পারে? কেমন হবে স্যার ক্ষতিটা? এটা কয়েক কিলোমিটার, আমি কিছুটা বলেছি, মানে এগুলো একদম মানে কি বলে ভস্মীভূত হয়ে যাওয়া যেটা বলে, সেটা গোটা শহর কয়েক কিলোমিটার, এবং ডিপেন্ড করছে সাইজ এবং ডিজাইনের ওপরে। আর দ্বিতীয়ত হচ্ছে ইনডিরেক্ট এফেক্ট, যেটা আমি বললাম, যেটা পরে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লাংসে রেডিয়েশন এফেক্ট করেছে, কারণ আপনি ক্রিপ্টন 85 নিয়ে ফেলেছেন, বা আপনি জেনন 133 নিয়ে ইনহেল করেছেন, বা এই বিল্ডিংটাতে কোবাল্ট ছিল, সেটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এগুলো একটা লাইফ লং এফেক্ট থাকে, যেটা হিরোশিমাতেও আমরা দেখেছি, পঙ্গু হতে শুরু করলো, ইনফার্টিলিটি ডেভেলপ করলো। এখন এই এফেক্টগুলো খুব ডিভাস্টেটিং। এটা একটা তো স্পটে সঙ্গে সঙ্গে হয়, আর আরেকটা পুরো ছাই হয়ে যাবে, ধুলিস্যাৎ। আরেকটা হচ্ছে লাইফ লং এফেক্ট, মানে সারা জীবন ওই এলাকাটা প্রায় হয়ে যাবে। তো এবং আমি জাস্ট ভিউয়ার্সদের জন্য জাস্ট একটুখানি হিন্টস দেওয়ার জন্য, রেডিয়েশনের তীব্রতাটা, এই যে রিঅ্যাক্টরগুলো করা হয়, এখানে যে রেডিয়েশন শিল্ডিং ব্যবহার করা হয়, রেডিয়েশনটা যাতে কোনোভাবে লিকেজ হয়ে বাইরে না যাওয়া যায়। 1 মিটার থিক লেড ব্রিক্স, 1 মিটার 1.5 মিটার, মানে ইটগুলো 1 থেকে 1.5 মিটার মোটা হয়, লেডের তৈরি হয়, লেডের ব্রিক্স, মানে পেন্সিলের মাথায় যেগুলো থাকে এই জিনিস। বুঝতে পারছেন কি পেনিট্রেটিং রেডিয়েশন এখান থেকে নির্গত হয়, তো এবং কত হার্মফুল।
এবং যখন এগুলো অপারেশনাল হয় বা টেস্টিং হয় সেগুলো অনেক দূরেতে লোকজন থাকে, সেটা তো সেফটি, প্রোটেক্টিভ সেফটির ব্যাপার। তো এখানেই গিয়ে হামলা হলো। এখানে বিষয়টা হচ্ছে এইটাই, আপনি যেটা বললেন যে এই যে বিরোধী পক্ষের স্নায়ুচাপ বাড়ানোর যে ট্যাকটিক্স, ব্ল্যাকমেল, এইটা হতে দিলে হবে না। এইটা হচ্ছে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, যেহেতু নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করা যাবে না, অতএব আমাদের নিউক্লিয়ার শক্তি আছে, আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ, যে কোনো সময় মেরে দেবো, এই কথাটা বলে 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 বিরোধীদেরকে নার্ভাস করে দেওয়ার একটা ট্রেন্ড, এইটা ইদানিং এই দুটো জায়গাতেই দেখলাম, ইরানেও দেখলাম, পাকিস্তানেও দেখলাম। কিন্তু ওরা মানে এটা কোনোদিনই ব্যবহার করতে পারবে না, এটাও ঘটনা। তো এই অবস্থায় নিউক্লিয়ার বোমের ব্যবহার ইভেন আমেরিকাকে বলতে শুনবেন না, ইসরায়েলকে বলতে শুনবেন না, ইউকেকে বলতে শুনবেন না, কারণ যারা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে নিউক্লিয়ার বোম হোল্ড করে আছে। সুতরাং এই জিনিসটা বাড়বে না, নিউক্লিয়ার বোম এক্সপ্লোশনটা হবে না, অন্তত যুদ্ধে ব্যবহার হবে না, এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেটা দেখে আমার মনে হয়েছে। বেশ, আমার কাছে এই মুহূর্তে আবার একটা ব্রেকিং নিউজ আসছে, তারপর আমি যাব আবার বাকিদের কাছে, প্রত্যেকের কাছে। এই মুহূর্তে অন্যতম বড় খবর আমি দিয়ে রাখি, সম্মুখ সমরে ইরান ইসরায়েল, তারপরেই বন্ধ বেন গুরিয়ন বিমানবন্দর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর ইসরায়েলের বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ, অর্থাৎ ইসরায়েলে কোনো আন্তর্জাতিক বিমান এই মুহূর্তে চলছে না। এর আগেই ইরানের এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল, এবার ইসরায়েলের বিমানবন্দর বন্ধ করা হলো। আরও কি বড় কোনো হামলার পরিকল্পনা করছে ইসরায়েল? গোটা বিশ্বের এখন একটাই প্রশ্ন, কারণ এই মুহূর্তে এই এত বড় একটা আপডেট, ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া, একদম ক্লোজ করে দেওয়া, এর পরবর্তীকালে আরও কি বড় কোনো পরিকল্পনার কারণ প্রশ্ন থাকছে। ফিরবো আলোচনায়। আমি যাব কর্নেল কুনাল ভট্টাচার্যের কাছে, প্রাক্তন সেনাকর্তা। স্যার, একদিকে হয় যে একদম আমি মিসাইল ছুড়লাম, ওই দেশে গিয়ে পড়লো, দেশে আঘাত লাগলো। আরেকটা হয় স্যার ইসরায়েল যেটা করছে, এর আগেও করেছে, আমরা এর আগে দেখছিলাম ট্যাবলেট ফেটে গেছে, লেবাননে দেখেছিলাম, যারা তাদের বিরোধী পক্ষ হামাসের বা হাউথির সমর্থন করে, সেই সমস্ত যারা কমান্ডার বা যারা মাথায় ছিল হিজবুল্লাহ, তাদের হাতের ট্যাবলেটগুলো ফেটে তারা মারা গেলেন, মানে তাদের খতম করা হলো। এবার দেখা যাচ্ছে মোসাদ ঢুকে বসে আছে ইসরায়েলের ভিতর, এই ইরানের ভিতর, এবং যখন অপারেশন চলছে ওপর থেকে বায়ুসেনা আসছে, ইরানের ভেতরে বসে থাকা মোসাদের যারা এক্সপার্ট, তারাও সমস্ত র্যাডারগুলো জ্যাম করেছে, তার সঙ্গে ড্রোন উড়িয়েছে ইরানের মাটি থেকেই, ইরানের মাটিকে ধ্বংস করেছে। এটাতে ভয়ঙ্কর একটা পরিকল্পনা প্রয়োজন হয়। ইন্টেলিজেন্স খুব মারাত্মক ইসরায়েলের, এবং আমরা দেখেছি ওদের পিন পয়েন্ট টার্গেট অ্যাসাসিনেশন করেছে, মানে চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, তাকে মেরেছে, তারপরে ওদের যে গোলাম রাজা, তাকে মেরেছে, এবং চিফ অফ স্টাফ এবং যে রেভলিউশন গার্ডের, ইরানের রেভলিউশন গার্ডের চিফ হাসান সালামি, তাকে মেরেছে। তার মানে এগুলো পিন পয়েন্ট টার্গেট, মানে ইসরায়েলের ইন্টেলিজেন্স তেহরানের মধ্যে বা ইরানের মধ্যে খুব ভালো আছে, এবং আমরা এইগুলো এই পিন পয়েন্ট টার্গেট অ্যাসাসিনেশন দেখে আমরা এটা ঠিক সেইটাই বলতে পারি। এটা ভারতেরও ইন্টেলিজেন্স অনেক ভালো ছিল এই অপারেশন সিঁদুরে। আমরা স্পেসিফিক্যালি 9খানা পাকিস্তানি জঙ্গিদের আস্তানায় আমরা মেরেছি। তার মানে আমাদের ইন্টেলিজেন্সও, আমাদের বলা উচিত যে যথেষ্ট নির্ভরযোগ্য ইন্টেলিজেন্স আমাদের ছিল। তো সেই জন্যে তোমার এই কথাটা একদম সত্যি যে হয়তো নয়, নিশ্চিত যে আমাদের ইসরায়েলের ইন্টেলিজেন্স ইজ ইনসাইড ইরান, ইজ ভেরি এফেক্টিভ। বেশ, আমি একটা ম্যাপ গ্রাফিক্স দেখাবো এবং তারপর আমি যাব উৎপল ভট্টাচার্য, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, এবং আমি আরও একবার মৈনাক পুততুণ্ডর কাছে যাব। তার আগে দেখাই ইসরায়েলের কোথায় কোথায় ইরান আঘাত এনেছে, আনার চেষ্টা করেছে, বেশ কিছু জায়গায় তারা সফল হয়েছে, বেশ কিছু বিল্ডিং ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। এই ম্যাপটা দেখুন, এই ম্যাপে স্পষ্ট হচ্ছে যেখানে যেখানে ইসরায়েল বিভিন্ন জায়গা থেকে যেখানে হামলা চালিয়েছিল, পাল্টা ইরানের তরফ থেকেও কিন্তু হামলা হয়েছে। ইরান কিন্তু বেশ কিছু জায়গায় ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং কিছু জায়গায় যুদ্ধবিমান ব্যবহার করার চেষ্টা করেছে, এবং যে জায়গাগুলো ড্রোন হামলা হয়েছে আমরা সেই জায়গাগুলো মূলত দেখাচ্ছি। তেল আভিভে হামলা হয়েছে, বিয়ারশেভা শহরে হামলা হয়েছে, এবং হাইফায় হামলা হয়েছে, যেখানে হামলাগুলো কার্যকর হয়েছে, অর্থাৎ যেখানে পড়েছে।
ড্রোনগুলো অ্যাটাক করতে সাকসেসফুল হয়েছে এবং কিছু ক্ষতি হয়েছে, সেই জায়গাগুলো দেখাচ্ছি। অর্থাৎ দুটো দেশ একে অপরের ওপর কিন্তু একদিকে ড্রোন, একদিকে ব্যালিস্টিক মিসাইল, আর একদিকে যুদ্ধ বিমান নিয়ে হামলা করছে। এবং এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও কিন্তু ইসরায়েলের অপারেশন বেশ কিছু জায়গায় চলছে। ইরানের বেশ কিছু নিউক্লিয়ার ফ্যাসিলিটি তারা টার্গেট করছে। আমি ফিরবো আলোচনায়, আমি যাব আরও একবার মৈনাক পুততুণ্ডর কাছে। মৈনাক বাবু, ইসরায়েল এবং ইরান যদি গোটা বিশ্বের পাওয়ার স্ট্রাকচার যেটা বলা হয় সেই নিরিখে বলা হয়, তাহলে ইসরায়েল অনেকটা এগিয়ে আছে ধরে নেওয়া যায়। কিন্তু ইরানের একদিকে নিজস্ব যে মানে আর্মি রয়েছে, সেই আর্মি হোক কিংবা তাদের ইসলামিক ন্যাশনাল গার্ড, তাদের মাথা যারা ছিল তাদেরকে ইতিমধ্যেই তারা মৃত ইসরায়েল হামলায়। এরপর কি ইরানের উঠে দাঁড়াতে কোমরটা ভেঙে গিয়েছে বলা যায়? অলরেডি ইরানের কোমর ভেঙে গিয়েছে, আর তারা পারবে না, নাকি ইরানকে অনেকে আন্ডার এস্টিমেট করছে, তারা যদি পাল্টা প্রত্যাঘাত করে আরো ভয়ঙ্কর ভাবে করতে পারে বলে মনে হচ্ছে? মৈনাক বাবু, দেখুন, ইরানের প্রত্যাঘাত করার যে কথাটা উঠছে এখন, ইরানের আমরা যদি ইরান আর ইসরায়েলের মধ্যে ডিস্টেন্সটা দেখি, তাহলে ল্যান্ড ওয়ারফেয়ারের পসিবিলিটি সরাসরি দুটো দেশের সেনাবাহিনীর মধ্যে ল্যান্ড ওয়ারফেয়ার হচ্ছে এই সম্ভাবনাটা একটু কম, কারণ মাঝখানে আপনার জর্ডান আছে, মাঝখানে সিরিয়া আছে, ইরাক আছে, এদের মধ্যে আবার দুটো দেশেরই বিভিন্ন প্রক্সি ফোর্সেসরা কাজ করতে পারে, বাট ডিরেক্টলি ল্যান্ড ওয়ারফেয়ারের সম্ভাবনা কম। তাহলে আমাদের হাতে থাকলে হচ্ছে এয়ার ওয়ারফেয়ার আর মিসাইল দিয়ে ওয়ারফেয়ার। তো এয়ার ওয়ারফেয়ারের ক্ষেত্রে আপনি যদি দুটো দেশের যে ফাইটার জেটস গুলো আছে যদি আপনি পাশাপাশি রেখে কম্প্যারিজন করে দেখেন, ইরানের অনেক পুরনো টেকনোলজির জেটস ইরানের কাছে রয়েছে, ইসরায়েলের কাছে অনেক আধুনিক জেট রয়েছে। এবং ইরান যে ক্লেমটা বাই দ্য ওয়ে বলে রাখি, যে ইরানি কিছু মিডিয়া, নট দ্য স্টেট মিডিয়া, স্টেট কিচ্ছু বলেনি, যে ক্লেমটা আসছে যে F-35 তিনখানা নামানো হয়েছে, F-35 এর এখানে মিলিটারি এক্সপার্টসরা আছেন জানেন, F-35 এর রেডারের যে ক্রস সেকশন হয়, মানে রেডারে একটা F-35 কে দেখা যায় একটা টেনিস বলের থেকেও ছোট। তাকে ইরানের যে কারেন্ট মিসাইল সিস্টেম রয়েছে এত প্রিসিশন রয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। এনিওয়েজ, দুটো দেশের এয়ারফোর্সের মধ্যে তুলনা আমি করছি না, তুলনা চলেই না। আসলো মিসাইলের কথায়, ইরানের মিসাইল ফোর্স খারাপ নয়, কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে তুলনীয়, বাট যে ভয়টা ইরান বারবার দেখাতে চাইছে, অর্থাৎ আমরা নিউক্লিয়ার বম্ব ইউজ করবে, এবং অ্যাকচুয়ালি IAEA বলেছিল যে যদি চায় মেবি ইরান এক সপ্তাহের মধ্যে অন্তত একটি বম্ব প্রডিউস করতে পারে, মেবি 5 সপ্তাহের মধ্যে 20 বম্বস প্রডিউস করতে পারে, মেবি এই ক্ষমতা রয়েছে। যদি করেও ফেলে, ইরানের যা মিসাইল রয়েছে তার রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, তেহরান পর্যন্ত পৌঁছানো সেক্ষেত্রে মুশকিল আছে, যদি বা সে ডেভিড স্লিং, আয়রন ডোম সবকিছু পেরিয়ে পৌঁছাতেও পারে। অন্যদিকে ইসরায়েলের আছে স্ট্র্যাটেজিক মিসাইল জেরিকো 2 এবং জেরিকো 3, রেঞ্জ অনেক বেশি, প্রিসিশন বেশি, টেস্টেড, নিউক্লিয়ার কেপেবল। কাজে নিউক্লিয়ার ভয় ইসরায়েলকে দেখানো কিন্তু ইরানের পক্ষে সহজ হবে না। বেশ, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, ভারত, আমি আরো একবার ভারতের পার্সপেক্টিভে ফিরি। তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে জল্পনা চলছে গোটা বিশ্বে, কি হতে চলেছে, আমেরিকা কার সাইড নেবে, রাশিয়া, চায়না ইত্যাদি, সেই কথা ছাড়লাম। ভারত একদম নিউট্রাল স্টান্স বজায় রেখেছে, কারণ দুটো দেশই ভারতের বন্ধু দেশ, এবং ইসরায়েল একদম পাশে দাঁড়িয়েছে ভারতের অপারেশন সিন্দুরের সময়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ইরান থেকে আমাদের প্রচুর তেল, গ্যাস ইত্যাদি আসে, আমাদের বন্ধু দেশ বলেই ধরে নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আপনাকেও জিজ্ঞেস করতে চাই, মিলিটারি পার্সপেক্টিভে যদি একটা ভয়ঙ্কর যুদ্ধ লাগে, যদি একটা ভয়ঙ্কর যুদ্ধ নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোয়, তাহলে ভারত কি কোনোভাবে কোনো পক্ষ নিতে বাধ্য হবে, কিংবা যদি নাও নেয়, নিউট্রাল স্ট্যান্সও রাখে, তাহলে ভারতের কি প্রিকশন নেওয়া এই মুহূর্তে জরুরি ডিফেন্সের দিক থেকে? স্যার বলুন। ভারতের প্রথম কথা দেখো, ভারত যে ডিসিশনে নেই, ইট হ্যাজ টু বি ইন দ্য ইন্টারেস্ট অফ ভারত, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ডলি, তুমি নিজেই বললাম, আমি আগেও বলেছি, দ্যাট ডিফারেন্ট লেয়ার্স। এক্ষুনি নিউক্লিয়ার কিছু একটা ওয়েপেন ফাটিয়ে দেবে, সেটা তার আগে অনেক কিছু হয়, তার আগে আমি বললাম না 10টা না 15টা লেয়ার। থার্ডলি, এখন আজকের একটা ট্রেড অ্যান্ড কমার্সের দিক দিয়েই ধরা যায়, উইচ ইজ নট মাই টেরিটরি অফকোর্স, আজকেই যত NSE স্টক সব পড়েছে, দ্যাট ইজ মোর সো বিকজ অফ দ্য ইরান, বিকজ অফ দ্য হরমুজ, দ্য স্টেট অফ হরমুজ, ওখান দিয়ে আমাদের পুরো সব তেল যায়, ওই জন্যই পড়েছে। আর ইসরায়েল, খুব একটা সত্যি কথা বললে তুমি ভাই, যে ইসরায়েল ইজ ওয়ান অফ দ্য, ইনফ্যাক্ট আমাদের এই যে আমরা অপারেশন সিন্দুরে সৎ কাজ ঠিকভাবে করেছি, এতে আমাদের 2.5টে দেশ পুরো সাপোর্ট করেছে,
তারপরে তো আমরা সবাইকে পাঠিয়েছি। ফার্স্ট ইজ রাশিয়া, সেকেন্ড ইজ ইসরায়েল, অ্যান্ড থার্ড তো আমি সবসময় বলি চাইনিজ টাইপে। আমাদের একটু কৃতজ্ঞ থাকা উচিত ওদের। while we say that we believe in one China theory, চাইনিজ টাইপে কিন্তু বলেছে যে ওরা আমাদের ফুল সাপোর্ট দিয়েছে। কাজে ইসরায়েলে আমরা কখনো অকৃতজ্ঞ নই। ভারতকে যারা সাহায্য করে, যেমন দেখেছো যে তোমার রাশিয়া ইউক্রেনের ওয়ারেও আমরা সবসময় যুদ্ধ থামার কথাই বলেছি, কিন্তু রাশিয়ার পাশে দাঁড়িয়েছি, কেননা রাশিয়া আমাদের সময় সবসময় পাশে দাঁড়িয়েছে। সেইটাই হচ্ছে কথা। তো ইটস এ ভেরি টাইট রোপ পলিসি। কাজ এক্ষুনি কাউকে সাপোর্ট করতে হবে না, বাট উই হ্যাভ টু প্লে আওয়ার পার্ট অ্যাজ এ গ্রেট ডিপ্লোম্যাট হুইচ উই আর ডুইং। সেই জন্যই তো এত কিছুর মধ্যেও আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথোপকথন হয়েছে নেতানিয়াহুর, এবং এও বলেছে সেখানে যে এখন দিস ইজ নো মোর দ্য অপশন যুদ্ধ বা একে অন্যকে ধ্বংস করা, ইট ইজ দ্য টাইম ফর দ্য ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি। এক্ষুনি কাউর পক্ষ নিতে হবে না, পক্ষ নিতে হবে না। ভারত অলওয়েজ সব সময় সে নিউট্রাল স্টান্স রেখেছে সব ক্ষেত্রে, এবং সেটা খুব এফেক্টিভ হয়েছে। খুব গুরুত্বপূর্ণভাবে ভারত শক্তিশালী নিজে হচ্ছে, এবং কোনো রকম পক্ষ না নিয়ে, পক্ষ নিতেই হবে আমেরিকার পক্ষ নিতে হবে রাশিয়ার এমনটা নয়, বন্ধুত্ব থাকবে নিজের জায়গায়, ভারত নিজের কথা নিজে বলবে। আমি কয়েকটা ছবি শুরুতে দেখিয়েছিলাম, আরও একবার ফুল স্ক্রিন আমি কয়েকটা ছবি দেখাবো। যখন প্রথম ইসরায়েল ইরানের সেই পরমাণু পরিকাঠামোগুলো এবং মিলিটারি পরিকাঠামোগুলো হামলা চালায়, সেই ছবিগুলো দেখে আমি একবার আলোচনা দ্রুত আসবো প্রত্যেকের কাছে। আমি দেখাবো কয়েকটা জিনিস পয়েন্ট আউট করে ফুল স্ক্রিন আরও একবার সেই ছবিগুলো, ইসরায়েলের অ্যাটাক ইরানের ওপর, সেই ছবিগুলো আরও একবার দেখাবো ফুল স্ক্রিন। এই ছবিগুলো তেহরান বিমানবন্দরে সরাসরি অ্যাটাক হয়েছে। যে ছবি আমরা দেখে শুরু করেছিলাম, ধরে নেওয়া হয় যে তেহরান বিমানবন্দর যদি হয় তাহলে তার আশপাশে এয়ার ডিফেন্স সিস্টেম থাকার কথা। সেই এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে, ইরানের না করেনি। পরের ছবি, ইরানের আরও বেশ কয়েকটি ছবি দেখাই। ধোঁয়ায় ডেকেছে গোটা আকাশ, হামলা হয়েছে একেবারে এই জায়গাটাই হচ্ছে নাতানস পরমাণু কেন্দ্র, যেখানে মাটির নিচে কয়েকশো ফিট নিচে ইউরেনিয়াম রাখা ছিল। ইউরেনিয়াম পিউরিফিকেশন সম্ভবত শব্দটা বলা হয়, যেখানে করা হচ্ছিল, সেই জায়গাটায় হামলা হয়েছে। এবং ইসরায়েল বলছে পরিকাঠামো যা ছিল ধ্বংস হয়েছে, ইরান বলছে কোনো রকমভাবে এখানে রেডিয়েশন হয়নি। এই ছবিটা থেকে আমি আসবো স্যারের কাছে, আমি নিশীথ কুমার দাসের কাছে। স্যার, এই জায়গাটা হচ্ছে যেখানে মাটির নিচে নাতানজে ইরানের পরমাণু ইউরেনিয়ামের যে কি বলবো ভান্ডার রয়েছে, ইউরেনিয়ামের ভান্ডার, সেটা রাখা ছিল কয়েকশো ফিট নিচে। ইসরায়েল বলছে আমরা ধ্বংস করেছি এই পরিকাঠামো, ইরান বলছে এখনো কোনো রেডিয়েশন পাওয়া যাচ্ছে না। যে ধোঁয়া দেখলেন, যে ধ্বংসলীলা দেখলেন, আপনার কি মনে হচ্ছে স্যার, কি কতটা ক্ষতি হয়েছে এখানে? না, রেডিয়েশন পাওয়া যাচ্ছে না মানে ওরা, তার মানে হচ্ছে ওদের মধ্যে একটা আশঙ্কা আছে যে এই জায়গাতে আঘাত করেছে তাহলে রেডিয়েশন লিক হতে পারে। সেজন্য ওরা হয়তো টেস্ট করেছে বা করছে, এবং সরকারি এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে ওদের এই যে বক্তব্য ঘোষণাটা, সেটাকেই সত্যি বা মিথ্যে বলে ধরে নেওয়াটা বোধহয় সঠিক হবে না। ওটা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন কমিশন, তাদের রিপ্রেজেন্টেটিভ যান এইসব ক্ষেত্রে, তো তারা পাঠান। তারপরে বিশ্বের নানা সংস্থা আছে, সেটা তো ভিন্ন কথা। কিন্তু কথাটা হচ্ছে যে যদি ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্টেতে এই ধরনের বিস্ফোরণ ঘটানো হয় তাহলে সেখানে রেডিয়েশন হবে, মানে হওয়াটাই স্বাভাবিক। এখন ডিপেন্ড করছে যে পেনিট্রেশনটা কত দূর হয়েছে, ওদের শিল্ডিং কী ছিল, অনেক কিছুর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু প্রাথমিকভাবে যদি স্টক পাইলের উপর এফেক্টেড হয় তাহলে রেডিয়েশন। এই জায়গাটা কি করতো স্যার ওরা? যে জায়গাটা ছবি দেখাচ্ছি ইউরেনিয়াম রেখে তারপর কি হতো? ইউরেনিয়ামগুলো ওগুলো ইউরেনিয়ামকে একটা সার্টেন পার্সেন্টেজে এনরিচ করে। আমি শুনছিলাম 60% অবধি করেছে, 90% করলে ও ওয়েপন গ্রেড হয়, তাই কি? মানে সেটা করার পরে ওরা সেই ইউরেনিয়ামটাকে টার্গেটে রেখে নিউট্রন দিয়ে হিট করায়। ওকে, হিট করালে ফিশনটা ইনিশিয়েট করে। এখন সেই ইউরেনিয়াম তো ন্যাচারালি সব দেশই একটা জায়গাতে তারা এনরিচ করে, ইটস এ পার্ট অফ দ্য সিস্টেম।
সেখানে আঘাতটা যদি করে থাকে, ইট ইজ অ্যাট দি হার্ট অফ দ্য সিস্টেম বলা যায়, একদম হৃদয়ে। আমার একদম সময় শেষ স্যার, আমি এই কথা বলে আজকে শেষ করছি, তারপর একটা ব্রেকিং নিউজ রয়েছে। আমি এই আলোচনা শেষ করছি এই বলে, ইসরায়েল এবং ইরানের এই মুহূর্তের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে ভারত, এবং ভারত একদম নিউট্রাল স্ট্যান্স রেখেছে। কিন্তু যে পরিস্থিতি, ইসরায়েল যেমন হুঙ্কার দিচ্ছে একদিকে যে আমরা পুরো তেহরান গুড়িয়ে ধ্বংস করে দেবো, ইরান আবার পাল্টা বলছে যে সবচেয়ে ভয়ঙ্কর সময় ইসরায়েলের ওপর নেমে আসবে, ভয়ঙ্কর একটা শাস্তি নেমে আসবে, নজর থাকবে এই দিকে। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে বলছে গোটা বিশ্ব। এই মুহূর্তের খুশির খবর, একটা আশার খবর দিয়ে শেষ করি। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, অ্যাক্সিওম 4 মিশনের সমস্ত ত্রুটি, সমস্ত যান্ত্রিক ত্রুটি, সেগুলোকে মিটিয়ে ফেলা গেছে। ভারতের মহাকাশ অভিযানে আশার আলো, অর্থাৎ ভারতীয় যাচ্ছেন মহাকাশে। ফ্যালকন 9-এর ত্রুটি মেরামত করা গিয়েছে এবং অক্সিজেন লিকেজের সমস্যার সমাধান করা গিয়েছে। যে কোনো দিন আবার নতুন ডেট ঘোষণা হবে এবং শুভাংশু শুক্লারা মহাকাশে যাবেন খুব দ্রুত, সেই দিকেও নজর থাকবে। একদিকে ভয়ঙ্কর খবর উঠে এলো, একদিকে ভয়ঙ্কর ছবিগুলো দেখালাম, ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ হচ্ছে বলা চলে। আজকে রাতে আবার হামলা হতে পারে, আমরা যখন কথা বলছি হামলা হবে। অন্যদিকে ব্রেকিং নিউজ দিলাম, খুশির খবর দিলাম, শুভাংশু শুক্লারা মহাকাশে যাচ্ছেন খুব দ্রুত। এই সমস্ত খবরের দিকে নজর থাকবে এবং যুদ্ধের দিকে তো অবশ্যই নজর থাকবে। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH